এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের একটি অন্যতম কান্ট্রি। 2026 সালের তথ্য অনুযায়ী এস্তোনিয়ার ভিসা রেশিও 95 থেকে 98%। এই দেশের পপুলেশন প্রায় 14 লাখের কাছাকাছি। এই দেশের পাশেই রয়েছে ডেনমার্ক, বেলজিয়াম, লাটভিয়া, রাশিয়ার মতো কান্ট্রিগুলা। এস্তোনিয়ায় একজন জেনারেল ওয়ার্কারের স্টার্টিং স্যালারি 2000 ইউরোর উপরে, যা বাংলাদেশি টাকায় 2.5 থেকে 3 লক্ষ টাকা হয়ে দাঁড়ায়। আপনি যদি ইউরোপিয়ান এই কান্ট্রির এস্তোনিয়ার আপনি অধিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। এখানে দেখুন, এস্তোনিয়ার কিছু নিউজ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এস্তোনিয়ার রিল্যাক্স রিকোয়ারমেন্ট ফর ফরেন রাবার। নিউজটা করছে এয়ার.ই নিউজ। এই যে ভিসা রিকোয়ারমেন্টের যে বিলটি পাশ করা হয়েছে, যেটা মূলত সেটা তাদের সংসদ থেকে পাশ করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মূলত তাদের ভিসা রিকোয়ারমেন্ট শিথিল করার পিছনের মূল কারণ হচ্ছে তাদের ওয়ার্কার সংকট রয়েছে এই মুহূর্তে। এটা তাদের সংসদ থেকেই তারা মূলত পাশ করেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই নিউজ থেকে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কোটা বাড়ানোর জন্য বিভিন্ন কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি মূলত তারা কোটা বাড়িয়েছে। এছাড়া আরও অন্যান্য নিউজগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন, এখানে পরিষ্কারভাবেই লেখা আছে, এস্তোনিয়া সিগনিফিক্যান্ট ইমিগ্রেশন রিফর্মস ইনক্রিজ ফরেন ওয়ার্কার এমপ্লয়মেন্ট ফ্লেক্সিবিলিটি। এই নিউজে বলা হচ্ছে এস্তোনিয়ার ভিসার ইস্যু নমনীয় করা হয়েছে ফরেন ওয়ার্কারদের জন্য। আমি মনে করি আপনারা এই সুযোগে অ্যাপ্লাই করলে আশা করি ভালো কিছু হওয়ার সম্ভাবনাই রয়েছে। এস্তোনিয়া আগামী 30 সালের মধ্যে প্রায় 1 লক্ষ ফরেন ওয়ার্কার রিক্রুট করার নতুন একটি প্রকল্প চালু করেছেন। দেখুন এখানে এস্তোনিয়ার জব মার্কেটে কেমন কর্মী সংকট রয়েছে। 2030 সালের মধ্যে তারা প্রায় 1 লক্ষ ওয়ার্কার রিক্রুট করতে হবে। বর্তমানে তারা 45,000 ওয়ার্কার থেকে 75,000 ওয়ার্কার নেওয়ার নতুন একটি প্রকল্প চালু করে নিয়েছে। ক্রমান্বয়ে তারা 2026 থেকে শুরু করে একদম 30 সাল পর্যন্ত তারা 1 লক্ষ ওয়ার্কারই রিক্রুট করতে হবে। এ সমস্ত বিষয়ে আপনারা আশা করি পরিষ্কার। এই 1 লক্ষ ওয়ার্কার কোন কোন কাজে তারা রিক্রুট করবে সেগুলো আগে জানুন। এই সেক্টরগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে আইটি অ্যান্ড মূলত সফটওয়্যার। এই ডিপার্টমেন্টের সবচাইতে বেশি ওয়ার্কার রিক্রুট করা হবে। ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, লজিস্টিক, কনস্ট্রাকশন, ওয়্যারহাউস, এডুকেশন, হসপিটালিটি অ্যান্ড হচ্ছে আপনার এগ্রিকালচার। এই জবগুলোতে মূলত ওয়ার্কার রিক্রুট করা হবে। আপনারা চাইলে বাংলাদেশ থেকে এগ্রিকালচার, ওয়্যারহাউস ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার এই টাইপের জবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কিংবা হোটেলে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া সিকিউরিটি গার্ড, ক্লিনার এই টাইপের জবেও বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা সম্ভব। আমরা বাংলাদেশি হিসাবে সবচাইতে ভালোভাবে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এগ্রিকালচারের যে কোনো জব। এক্ষেত্রে আপনি যদি একজন এগ্রিকালচার ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য জব অপরচুনিটি অ্যাভেলেবেল রয়েছে। ফ্রুট পিকার, আপনি যদি একজন ফ্রুট পিকার হয়ে থাকেন, আপনি অ্যাপ্লিকেশন করতে চাইলে করতে পারবেন। এটাও এগ্রিকালচারের একটা জব। এই জবটা খুবই সহজ আর কষ্ট কম একটি জব। মূলত হচ্ছে শুধু ফুড পিকিং করাই হচ্ছে আপনার কাজ। ফুড পিকিং করে ওয়্যার হাউসের গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়াই আপনার দায়িত্ব, অর্থাৎ মাঠ থেকে ফল সংগ্রহ করে ওয়্যার হাউসের গাড়িতে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। এছাড়া এগ্রিকালচারে আপনি চাইলে একজন ওয়্যার হাউস ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবেও অ্যাপ্লাই করতে পারেন। এগ্রিকালচারের জব বলতে গেলে শুধুমাত্র একটা কৃষি জবেই সীমাবদ্ধ নেই, এটা বিভিন্ন জব এখানের মধ্যে আপনি পাবেন। যেমন আপনি এখানের মধ্যে ফোরক্লিপ অপারেটর হিসাবে ওয়্যার হাউসের ভিতরেই একটি জব হয়ে থাকে ফোরক্লিপ অপারেটর, আপনি চাইলে সেখানেও অ্যাপ্লাই করতে পারেন। একই রকমভাবে এগ্রিকালচারে আপনি চাইলে ড্রাইভার হিসাবেও অ্যাপ্লাই করতে পারেন। যেমন ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার এই ধরনের ড্রাইভার হিসাবেও অ্যাপ্লাই করতে পারেন। ক্লিনারেও অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি যদি একজন প্লাম্বার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া আপনি যদি একজন বিল্ডিং পেন্টার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ওয়্যার হাউসে লজিস্টিক পিক প্যাকার হিসাবে অ্যাপ্লাই করতে চান, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি এই রিসার্চিং থেকে যতটুকু বুঝতে পারলাম, এস্তোনিয়াতে সব ধরনের ওয়ার্কারেরই সংকট রয়েছে। আপনি চাইলে আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। এখানে কাজের প্রতি আপনার মোটামুটি দক্ষতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার IELTS বা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা তেমন একটা প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এটা বাধ্যতামূলক না হলেও আপনার যদি IELTS বা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা একটু বেশি থাকে, তাহলে এটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। এছাড়া কম্পিউটার স্কিল এগুলো যদি থাকে, তাহলে আপনার কাজ পেতে সুবিধা হবে। এস্তোনিয়াতে কাজের ভিসায় আবেদন করার জন্য তাদের বেশ কিছু ভিসা ক্যাটাগরি রয়েছে। এক্ষেত্রে আপনি কোন ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন বাংলাদেশি হিসাবে, আমি আপনাকে সেটাই দেখাচ্ছি। তাদের ভিসা ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে লং স্টে ডি ট্রাইব ভিসা, এরপর হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সিপ পারমিট, তারপর হচ্ছে EU ব্লু কার্ড ভিসা। এক্ষেত্রে আপনি প্রথমের ফার্স্ট যে ভিসাটি রয়েছে লং স্টে ডি টাইপ ভিসা, এই ভিসাতেই কিন্তু মূলত আপনাকে আবেদন করতে হবে। লং স্টে ডি টাইপ ভিসাতে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে: পাসপোর্ট, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার ছবি, জব অফার বা নিয়োগপত্র, কাজের অনুমতিপত্র অর্থাৎ শর্ট টার্ম এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন অর্থাৎ ওয়ার্ক পারমিট। এখানের মধ্যে জব অফার বা কাজের অনুমতিপত্র যেটা, এই দুটা আপনি পাবেন না, অর্থাৎ 4 নাম্বার এন্ড 5 নাম্বার আপনি এইগুলো আপনার কাছে থাকবে না। শুধুমাত্র এই জব অফার অ্যান্ড ওয়ার্ক পারমিট কীভাবে আপনি ম্যানেজ করবেন আজকের ভিডিওতে আমরা হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই সাথে থাকবেন। 6 নাম্বারে আপনাকে দেখানো হচ্ছে আর্থিক সফলতার প্রমাণ অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকে টাকা না থাকলে কোনো সমস্যা নেই, যে কোনো প্রাইভেট ব্যাংক থেকে 3-4 হাজার টাকা খরচ করে একটি স্টেটমেন্ট করে নিতে পারবেন। স্বাস্থ্য বীমা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। এরপর হচ্ছে টাকা বাসস্থান প্রমাণ অর্থাৎ
এই যে ৭ এবং ৮ নাম্বার এটা মূলত হইতাছে আপনার কোম্পানি বহন করে নিতে পারে। অনেক কোম্পানি বহন করে নেয়। অর্থাৎ স্বাস্থ্য বীমা অ্যান্ড থাকার প্রমাণ মানে থাকার জায়গা এগুলা অনেক সময় কোম্পানি প্রোভাইড করে। এগুলো আবেদন করার পরে বুঝা যাবে। ঠিক আছে? যদি না দেয় তাহলে আপনাকে বাসা ভাড়া নিতে হবে ওখান থেকে। কোনো একটি বাসা থেকে বা কোনো একটি হোটেল-মোটেলের কাগজ দেখাতে হবে ওই দেশের। আশা করি বুঝতে পারছেন। এগুলো আসলে আপনি অবশ্যই করতে পারবেন। যেকোনো কনসালটেন্ট শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমান কাজ হবে। এক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন অথবা আপনি যেকোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। এগুলা পরের বিষয়। আগে দেখেন জব অফার পান কিনা। তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এরপর একদম শেষে হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন। মানে হচ্ছে মূলত আপনি ফ্লাইট যে যাবেন সেটার মূলত হচ্ছে আপনার রিজার্ভেশন করতে হবে। তো এগুলো সব মিলায়া আমি যদি বলি তাহলে নিয়ারেবল আপনার খরচ যাবে ৪ লাখ থেকে ৪.৫ লাখ টাকা। ফ্লাইট রিজার্ভেশন মানে হচ্ছে এয়ার টিকেট। অর্থাৎ এখানে বিষয় হচ্ছে কি কত টাকা খরচ যাবে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে ৪.৫ লাখ টাকা যে বললাম, এই ৪.৫ লাখ টাকার মধ্যে আপনি কীভাবে এস্তোনিয়াতে পৌঁছাবেন। কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যেতে গেলে এখানে অনেক টাকা লেগে যাবে। যেমন ২০ লাখ টাকাও লাগতে পারে, ১৫ লাখ, ১০ লাখ, ১২ লাখ এরকম যেতে পারে। এখানে হচ্ছে আপনি টোটালি নিজে প্রসেস করছেন। কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে না। এটা আপনি টোটালি আপনি নিজেই প্রসেস করছেন। আপনি নিজেই এখানে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, আপনি নিজেই সব করবেন। তবে একজন কনসাল্ট হিসাবে আমি কিংবা অন্য কোনো আইটি এক্সপার্ট আপনাকে সহযোগিতা করতে পারে। এর বাহিরে কোনো কিছু করতে পারবে না। আপনাকে যেমন হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া বা মূলত হচ্ছে আপনার ভিসার জন্য আবেদন করার যে সহযোগিতাগুলা এইগুলো আপনাকে করতে পারবে। কাগজপত্র ম্যানেজ করা এইগুলো আপনাকে সহযোগিতা করতে পারবে। এর বাহিরে তেমন কিছু করা তার কোনো সাধ্য নেই। তবে অবশ্যই এগুলা করলেই আপনার মূলত ভিসা অ্যাপ্লিকেশন হবে, পরবর্তীতে এয়ার টিকেট হবে, সব কিছুই হবে। তবে সব কিছুর পরিশেষে আগেই হচ্ছে আপনার জব অফার, তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট। এই ৪ নাম্বার অ্যান্ড ৫ নাম্বার কলামে যেগুলো লেখা আছে এগুলাই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, এগুলো মেইন ডকুমেন্টস, এগুলো আপনার লাগবেই লাগবে। এগুলো ছাড়া কোনোভাবেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। কেউ আপনাকে এম্বাসিতেও দাঁড় করাতে পারবে না। আর এস্তোনিয়ান এম্বাসি হচ্ছে ঢাকা জার্মানিয়ান এম্বাসি থেকে প্রসেস করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন, হাতের নাগালেই এম্বাসি আছে। মনে রাখবেন ঢাকা জার্মানিয়ান এম্বাসি যদি ভিসার জন্য ফাইল জমা না নেয় তাহলে কোনো সমস্যা নেই, ঢাকা বিএফএস গ্লোবাল থেকেও আপনি প্রসেস করতে পারবেন। তবে এক্ষেত্রে এখানে খরচ একটু বেশি লাগবে। আমি এখন আপনাদেরকে খরচের তালিকাটা দেখাচ্ছি, মূলত এখানে কত টাকা খরচ যাবে টোটাল একদম একজ্যাক্ট হিসাবটা দেখাচ্ছি। এটা হচ্ছে এস্তোনিয়া লং স্টে ভিসার খরচ বিবরণী। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেই বিবরণীটা। এখানে ভিসা সরকারি এম্বাসি ফি ১২০ ইউরো, যা সমান সমান ১৬,০০০ টাকা। শর্ট টার্ম কাজের অনুমতি এমপ্লয়ার রেজিস্ট্রেশন ১৩০ ইউরো সাধারণ মালিকপক্ষ দেয়। এটা মূলত মালিকপক্ষের বিষয়টা, আপনাকে ফি পে করতে হবে না। প্রায় ১৭,০০০ টাকা বাংলার হয়, এটা মালিকপক্ষই পে করবে। ৩ নাম্বার বিএফএস গ্লোবাল চার্জ। এক্ষেত্রে বিএফএস ফি আপনার এখানে দাঁড়াবে ৩০ ইউরো থেকে ৪০ ইউরো পর্যন্ত, যা ৪,৫০০ টাকা থেকে ৫,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স ৪০ ইউরো থেকে ৭০ ইউরো পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় ৫,০০০ থেকে ৫,৫০০ থেকে ৯,৫০০ পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, থানাভেদে ৩,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে হতে পারে। ফাইল রিজার্ভেশন অ্যান্ড ডোমেস্টিক টিকিট, এটা মূলত ১৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা হতে পারে। এখানে খরচ দাঁড়াতে পারে ৪৮,০০০ থেকে ৫৬,০০০ টাকা পর্যন্ত। ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট এটা আলাদা বিষয়। এটা আপনার মূলত জাস্ট স্টেটমেন্টটা দেখালেন, এটা তো আপনার খরচ হচ্ছে না। ব্যাংক স্টেটমেন্ট হিসাবে আপনাকে দেখাতে হবে ১,৩২০ ইউরো পর্যন্ত। তারপর হচ্ছে আপনার এখানে এটা দাঁড়ায় হচ্ছে ১,৭৫,০০০ টাকার মতো। এই ১,৩২০ ইউরো হচ্ছে ১,৭৫,০০০ টাকা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। গুরুত্বপূর্ণ কিছু নোট করুন, এখানে হচ্ছে বাংলাদেশে এম্বাসি না থাকার কারণে বাংলাদেশের বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাকে প্রসেস করতে হবে। মনে রাখবেন ১ ইউরো সমান সমান বর্তমানে ১৩৫ থেকে ৪০ টাকা। আমি বললাম যে ৪ লক্ষ ৪.৫ লক্ষ টাকা লাগবে, এখানে বলা হচ্ছে মাত্র ৪৮,০০০ বা ৫৬,০০০ টাকায় হয়ে যাবে। এটা মূলত ভিসা কস্ট বলা হয়েছে, আমি এয়ার টিকেট সহ সব কিছু মিলিয়ে বলছি। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে এম্বাসিতে যেতে হবে অ্যান্ড দেন আপনাকে ফিঙ্গার দিতে হবে। অর্থাৎ ঢাকা বিএফএস গ্লোবালে আপনাকে জমা দিতে হবে সব ডকুমেন্টস। তাছাড়া যে ডকুমেন্টসগুলো আমি বললাম আর কি ওগুলো। তারপর হচ্ছে আপনার ফিঙ্গার দিতে হবে, এরপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন হবে, সব কিছুই হবে। তারপর আপনার হাতে ভিসা আসবে অ্যান্ড দেন আপনি এয়ার টিকেট করবেন। অ্যান্ড ফিঙ্গার দেওয়ার পর সব কিছু দেওয়ার পরে পরবর্তীতে ভিসা যখন আসবে তখন আপনি এয়ার টিকেট করবেন। এগুলোর প্রত্যেকটা প্রসিড বা নিয়মাবলী সব কিছুই আছে, সব কিছুই আপনি বুঝতে পারবেন। আগে আপনি ওয়ার্ক অ্যাপ্লিকেশন শুরু করেন, অর্থাৎ আমরা এখন ওয়ার্ক অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি। প্রশ্ন আনতে পারেন যে ভিসা লাগতে কতদিন সময় লাগে। এটা সর্বোচ্চ ১২ থেকে ১৪ দিন সময় লাগবে। যদি সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে তাহলে ১২ থেকে ১৪ দিনের মধ্যে আপনার কাছে মেসেজ চলে আসবে। এখন যদি আপনি এই লিস্টে ফলো করেন তাহলে দেখতে পাবেন যে আপনার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, কিন্তু ৪ নাম্বার অ্যান্ড ৫ নাম্বার ডকুমেন্টসটা আপনার কাছে নেই। এক্ষেত্রে আপনাকে প্রথমেই ৪ নাম্বার অর্থাৎ জব অফার বা নিয়োগপত্রের জন্য আবেদন করতে হবে। আপনাদেরকে এখন আমি নিয়োগপত্রের জন্য আবেদন করা দেখাচ্ছি। আর কাজের অনুমতিপত্র অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে আপনার এমপ্লয়ার, এটা আপনার কাজ না।
এটা শুধুমাত্র আপনার পাওয়ার বিষয়। জব অফার অ্যান্ড কাজের অনুমতিপত্র অর্থাৎ ওয়ার্ক পারমিট আপনাকে পেতে হবে। এক্ষেত্রে জব অফারের জন্য আপনাকে আবেদন করতে হবে। এক্ষেত্রে জব অফারের জন্য কিভাবে আবেদন করবেন, এখন আমরা সেই প্রসিডিওরটা হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইব হতে আরও বেশ অনেক দূর যেতে হবে। আমাদের 50,000-এর কাছাকাছি সাবস্ক্রাইব চলে গেছে। আপনারা সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকুন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনারা যেটা করতে পারেন, এখানে ড্রাইভার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, ফুড ডেলিভারি ওয়ার্কার হিসাবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ড্রাইভার কিংবা ফুড ডেলিভারি ওয়ার্কার হিসাবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো ফুড ডেলিভারি বয় হিসাবে অ্যাপ্লাই করা আর ড্রাইভার হিসাবে অ্যাপ্লাই করা একই কথা দাঁড়ায়। তবে বিষয় হচ্ছে, যদি আপনি ফুড ডেলিভারি ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হ্যাঁ, এখানে অতএব আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন ড্রাইভার হিসাবে, অর্থাৎ ফুড ডেলিভারি ওয়ার্কার হিসাবে। এক্ষেত্রে দেখা গেছে যে এখানে আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তেমন একটা প্রয়োজন হচ্ছে না। জাস্ট ফুড ডেলিভারি ওয়ার্কার হিসাবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলেই। এটাই। তারপর হচ্ছে এখানে দেখুন ফুড ডেলিভারি ওয়ার্কার সে কীভাবে মূলত ইয়ে করতেছে। আপনি মূলত মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তেমন একটা দরকার হয় না। সো এখানে মূলত হচ্ছে অ্যাপ্লাই করার জন্য তাদের ক্যারিয়ার অপশনে চলে আসতে হবে আমাদেরকে। এই কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনারা অ্যাপ্লাই করেন, আশা করি ভালো কিছু হতে পারে, কারণ এখানে ভ্যাকেন্সি আমি অ্যাভেলেবেল দেখেছি। এজন্য আমি বলতেছি আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এদের কাছে অ্যাপ্লাই করলে এখানে কিন্তু আপনার অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হবে। অর্থাৎ আপনার অ্যাপ্লাই যদি অ্যাপ্রুভ হয়, তাহলে এই যে ম্যাম দেখতে পাচ্ছেন, ওনার কাছে এই মেইলটা যাবে, কিংবা ওনাদের মতো আরও বেশ কয়েকজন আছেন, তিনাদের কাছে মেইল যাবে। তিনারা এমপ্লয়ারকে দেখানোর পরে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে আপনাকে জব অফার প্রদান করবে কিনা তারা। এক্ষেত্রে স্টেপ 1 অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিভি দিয়ে বা রিজুমি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এটাই তারা পরিষ্কার করছে। সো এখান থেকে অল জবস থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি বা স্টেপ নিতে পারি। আমরা সার্চ বক্সে ড্রাইভার লিখলাম। সো ড্রাইভার লেখার পর আমরা এখানে সার্চ করতে পারি। সার্চ করার পর এখানে ড্রাইভিংয়ের যত জব আছে সমস্ত জব কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে যে কোনো জবে ড্রাইভার হিসাবে, মানে ফুড ডেলিভারি ড্রাইভার হিসাবে অ্যাপ্লাই করছেন, এক্ষেত্রে এখানে আপনি ড্রাইভারের এই জবে আমরা প্রেস করলাম। তারপর এখান থেকে জাস্ট এখানে প্রেস করলেই কিন্তু আমাদের ড্রাইভিংয়ের মানে অ্যাপ্লাই নাওতে আমরা প্রেস করবো। এখানে অ্যাপ্লাই নাওতে প্রেস করার পর এখান থেকে চাইলে আমরা ড্রাইভিংয়ে অ্যাপ্লাই করতে পারছি। এই জবের রিকোয়ারমেন্ট সব কিছু আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন। এখানে নাম ঠিকানা সব কিছু দিয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো রিজুমি অর্থাৎ সিবি সহ সব কিছু দিয়ে আমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সো আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য সব কিছু এখানে পূরণ করে নিয়েছি, যেমন নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে সিভিটা জাস্ট আমরা দিতে হবে, অ্যাটাচ করতে হবে। অর্থাৎ এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি আপনাকে তৈরি করে নিতে হবে, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি এখানে অ্যাপ্লাই করার জন্য। সো ড্রাইভিংয়ের এই সিভিটা আমি এখানে রেডি করে রেখেছি অ্যাপ্লাই করার জন্য। এক্ষেত্রে এই ধরনের একটা সিভি যদি আপনার কাছে না থাকে, যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করতে গেলে একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। অথবা অ্যাপ্লিকেশনের সহযোগিতা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবার বলছি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর এখান থেকে আপনি এই সিভিটা এখান থেকে জাস্ট আপনি দেখিয়ে দেবেন। সিবিটি এখানে চলে আসার পরে এখানে নিচের দিকে আসবেন। এখানে কিছু প্রশ্ন করতেছে, কিন্তু এই প্রশ্নগুলো বুঝে শুনে আপনি কিন্তু অ্যান্সার করবেন। মূলত এই প্রশ্নতে 4-5টা প্রশ্ন আছে, এগুলো আপনি একটু বুঝে শুনে অ্যান্সার করবেন। তারপর একদম নিচে এখানে আই অ্যাগ্রি এখানে প্রেস করে জাস্ট এখানে সাবমিট এখানে প্রেস করবেন। এখানে সব কিছু চেক করে ভালো করে দেখে তারপর সাবমিটে প্রেস করা মাত্র আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই এত সিম্পলভাবেই আপনাকে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে হবে। এরপর আরও কিছু কোম্পানি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই কোম্পানিটা মূলত কনস্ট্রাকশনের একটা কোম্পানি। চাইলে আপনি এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার বা লেবার হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাদের ক্যারিয়ার অপশন থেকে, মূলত আপনি আপনার জবে। এক্ষেত্রে এটাও একটা কনস্ট্রাকশন কোম্পানি, এদের কাছেও অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন। এটা অনেক বড় একটা কনস্ট্রাকশন কোম্পানি। কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা বিল্ডিং প্রিন্টারের একটা কোম্পানি, এদের কাছে বিল্ডিং প্রিন্টার হয়ে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, মানে রঙের মেস্তর হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে দেখা গেছে এগুলোতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার দরকার হয় না। ওতে অভিজ্ঞতা বলতে কিন্তু আর আপনার আসেই, শিক্ষাগত যোগ্যতার আর কি দরকার হয় না, বা ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার হয় না। এটা মূলত ফার্মিংয়ের একটা কোম্পানি। সো এদের কাছে যদি অ্যাপ্লাই করতে চান করতে পারবেন। এরা স্ট্রবেরি মূলত মানে উৎপাদন করে থাকে। এক্ষেত্রে চাইলে স্ট্রবেরি পিকার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। ম্যানেজারের ইমেল সহ সব কিছু এখানে দেওয়া আছে। এই যে ম্যানেজারের ইমেলেই আপনাকে মেইল সাবমিট করতে হবে, অর্থাৎ আপনার সিভিটা তৈরি করতে হবে ফুড পিকারের উপর তৈরি করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটি আরেকটি কোম্পানি, এটা মূলত হচ্ছে আপনার একই রকম কোম্পানি, ফুড পিকার হিসেবে এদের কাছেও অ্যাপ্লাই করতে পারবেন। এটা এগ্রিকালচার কোম্পানি। সো আশা করি বুঝতে পারছেন মূলত আসলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর বিষয় হচ্ছে, আপনারা যদি অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে চান, দেখা গেছে এভাবে অ্যাপ্লিকেশন করে অনেকেই আসলে বুঝতে পারে না পরবর্তীতে ভিসা অ্যাপ্লিকেশন কীভাবে করবে, কীভাবে জব অফার আসবে, কীভাবে ওয়ার্ক পারমিট আসবে। এই সমস্ত টেকনিক্যাল টোটাল সাপোর্টের জন্য যে কোনো একজন আইটি এক্সপার্টের শরণাপন্ন হওয়া আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন, অথবা আপনি যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে।
আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া সিবি লাগবে, এক্ষেত্রে আমরা সিবির সহযোগিতা আপনাকে করবো, অ্যাপ্লিকেশনের সহযোগিতা লাগলে অ্যাপ্লিকেশনের সহযোগিতা আমরা আপনাকে করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের অ্যাপ্লিকেশন সিস্টেম কিন্তু এরকম না। আমাদের অ্যাপ্লিকেশন সিস্টেম, এটা রেগুলার অ্যাপ্লিকেশন দেখালাম আপনাদেরকে। আমাদের অ্যাপ্লিকেশন সিস্টেম হচ্ছে ভ্যাকেন্সি বুইজা। অর্থাৎ যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে ইতিপূর্বে ওয়ার্কার রিক্রুট করেছে ওই সমস্ত কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করা ভ্যাকেন্সি বুইজা, মানে শূন্যপদ বুইজা। এক্ষেত্রে এই মুহূর্তে তাদের কাছে ভ্যাকেন্সি আছে কিনা ওই সমস্ত কোম্পানিতে ভ্যাকেন্সি বুইজা অ্যাপ্লিকেশন করাই হচ্ছে ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লিকেশন। আপনি যদি ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লিকেশন করাতে চান, এক্ষেত্রে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হবেন। এই সপ্তাহে আমাদের এক বাইয়ের অ্যাকনোলেজমেন্ট চলে আসছে, এখন শুধু ওয়ার্ক পারমিট আসবে। আমি আপনাদেরকে সেই অ্যাকনোলেজমেন্টের কাগজটা দেখাচ্ছি। আশা করি দেখতে পেলেন। অ্যাকনোলেজমেন্ট আসা মানেই আপনার ওয়ার্ক পারমিট কনফার্ম বা নিশ্চিত। এটা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা নিজে নিজে চেষ্টা করুন, আশা করি ভালো কিছু হবে। এখানে 100% হয়ে যাবে এটা মিথ্যা, তবে চেষ্টা হবে এটাই সত্য। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাকে এয়ার টিকেট পর্যন্ত আমরা সহযোগিতা করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।